আমি আবারও বলছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস 15 বছর রাজত্ব করেছে। হ্যাঁ, রাজত্বে কিছু ভালো কাজ হয়েছে, উইমেন এম্পাওয়ারমেন্টের কাজ হয়েছে, গ্রামের রাস্তার কাজ অসংখ্য হয়েছে, ধর্ষণ হয়েছে। হ্যাঁ, গ্রামের রাস্তা, মানে আপনি প্রশ্ন করে আপনি যদি উত্তর দেন তাহলে আর আমার কাছে আসাটাই বৃথা। মানে আপনি তো নিজেও বলতে পারেন, মানে আপনার চ্যানেলে আপনি বলবেন সেটাই স্বাভাবিক। আপনার চ্যানেলে যখন আপনি আমাকে ডেকেছেন, তাহলে যদি আমাকে বলতে না দেন, মাঝখানে বলেন, আমার কোনো আপত্তি নেই, আমি কোনো কথাই বলবো না, তাতে আমার কোনো অসুবিধা নেই। মানে এটা হয়ে যাচ্ছে আপনার ভেতরে আসলে সিপিএম সত্তাটা মাঝে মাঝে বেরিয়ে পড়ছে। ঠিক এই জায়গায় অভিযোগ হচ্ছে ক্যান্ডিডেচার বা কোট আনকোট টিকিট না পাওয়ার জন্য অরূপ চক্রবর্তীর এই বোধহয়। সেটা অভিযোগ থাকতেই পারে কারণ, কিন্তু আসলটা কি? কিন্তু আমি আবারও বলছি, পদত্যাগ করাটা তো অপরাধ হতে পারে না, চুরি করাটা অপরাধ হতে পারে। সেটা মানে কোনো সম্পদ চুরি করা হোক বা জন্ম তারিখ চুরি করা হোক বা ভোট চুরি করা হোক, যেটা আপনার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। আমার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে, ভালোই করেছিলাম প্রশ্নটা তুলে, আমার মনে হয় একটু ক্ল্যারিফাই করা উচিত। আপনি যেটা বলছেন, আপনি যেটা বলছেন সেটা আপনি আপনি রাস্তায় নিচে নামবেন, নিচে নেবে 100টা লোককে জিজ্ঞাসা করবেন, সাধারণ মানুষের কথা নয় তো, এটা পারসেপশন বিল্ডিং এর কথা হচ্ছে না। পডকাস্ট করতে এসেছেন আপনি, তো মানে এটা মিডিয়া চাপানো তো করতে আসেননি। পডকাস্ট করতে গেলে তো শুনতে হবে, লোককে তো বলতে দিতে হবে। আমি বলতে চাই না এই বিষয়টা নিয়ে, কারণ এই বিষয়টা আমার কাছে খারাপ লাগার বিষয়। না হলো কেন? রাতে হওয়ার দরকার কি ছিল? আচ্ছা, পরিবারকে কেন জানানো হলো? পরিবারকে কেন জানানো হলো? সেটা তো নিশ্চয়ই তদন্ত আওতায় আসা উচিত। এসছে তো, এসছে। আমি এই বিষয়টা আপনার সঙ্গে আমার মানে বাদানুবাদের বিষয়, এটা বের করতে পারো কি করেছে, অস্বীকার করছি না তো। অস্বীকার প্রভাব বেশি বলেই তো আজকে, প্রভাব বেশি বলেই তো এতদিন ধরেও কিছুতেই কান থেকে মাথা অব্দি পৌঁছানো যাচ্ছে না। এটা অনেকটা কি বলে জানেন তো, এই সিপিএম ওই ছোটবেলা থেকে বলতো না, সব জানেন সিয়া সিয়া, সবকিছুতে সিআই এর ভূত দেখতো। মানে সিপিএম এর এই ভূত দেখতে দেখতে মুশকিল। কিসের ভূত? সিপিএম। আপনি সিপিএম কে সরিয়ে দিন, আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। অরূপ, আমি বারবার করে বলছি আপনাকে, ঘটনাটা নিশ্চয়ই আপনাকে ভীষণ ব্যথা দিয়েছে। দেখুন, আরজি করের পরবর্তী যে আন্দোলন, সেই আন্দোলনকে আপনি এই সময়ের একজন সংবেদনশীল মানুষ হিসেবে ইতিহাসের নিরিখে কিভাবে দেখেন? আমি বলছি তো আপনাকে, আরজি করে তৃণমূল কংগ্রেসের পলিটিক্যালি একটাই ভুল হয়েছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কি সেটা? একটা দারুণ কফি এই সন্ধ্যাবেলা, প্রচন্ড বৃষ্টি হচ্ছে দুপুর থেকে, অরূপদা খাওয়ালেন। অরূপদার সঙ্গে গল্প করবো, আড্ডা মারবো, এবং অবশ্যই বেশ কিছু বাউন্সার দেবো। অরূপদা, তার আগে একটা ছোট্ট ইন্টারাপ্ট করি। কাপের রং গেরুয়া বলে ক্রেজ দেবেন না প্লিজ। জামায় লাল আছে, নীলও আছে, সাদাও আছে। সবুজ কোথায়? সবুজ মনে আছে, চির সবুজ। অরূপ চক্রবর্তী, বেশ কিছু বাউন্সার দেবো, বাউন্সার দেওয়ারই কথা। অরূপ চক্রবর্তী ডাক করবেন না হুক করবেন না পুল করবেন, সেটা অরূপ চক্রবর্তীর ওপর ডিপেন্ড করবে। অরূপ চক্রবর্তী এই মুহূর্তে ঋত তৃণমূল নাকি কালীঘাট তৃণমূল, ভালো তৃণমূল নাকি খারাপ তৃণমূল, কি মোডাস অপারেন্ডি আগামী দিনে কি, এবং রাজনীতিতে কেন, ইত্যাদি বিষয়ে ঝগড়া ঝাঁটি, গল্প গুজব, কফি এবং টফিটা পরে হবে। অরূপদা, না, আমি মৃতও নই, দুঃখের সাথে জীবিত আপাতত। ঋতুর সঙ্গে আমার ব্যক্তিগত স্তরে নিশ্চিতভাবে বন্ধুত্বের সম্পর্ক। কালীঘাট তৃণমূল যেটা বলছেন, মমতাদিকে দেখে রাজনীতিতে আসার ইচ্ছে, এবং মমতাদি না থাকলে সিপিএম সরতো না, তাই মমতাদির প্রতি সেই শ্রদ্ধা নিশ্চিতভাবে থাকবে। কিন্তু এই মুহূর্তে যদি আমার ব্যক্তিগত জায়গা বলে, আমার মনে হয়েছে যে গণতন্ত্রে জয়কে যেরকম সেলিব্রেট করতে হয়, হারটাকেও অ্যাকনোলেজ করতে হয়। হার মেনে না নেওয়াটাও কোথাও একটা গিয়ে গণতন্ত্রের রায়কে অস্বীকার করা। সেই রায়ের বিরুদ্ধে আমার অবশ্যই বলার আছে। এসআইআর এ কারচুপি হয়েছে, কাউন্টিং এ প্রেশার ক্রিয়েট হয়েছে, সমস্ত কিছুর পরেও ইন স্পাইট অফ এভরিথিং গণতন্ত্র একটা দল জিতেছে, সেই জয়টাকে মান্যতা দিতে হবে। সেটা আমার অপছন্দের জয়। আমি জানি সেই জয়ের ফলে সাম্প্রদায়িক শক্তি বৃদ্ধি হয়েছে, তাদের হাত আরো শক্তিশালী হয়েছে। সেই জয়টা আমার কাঙ্ক্ষিত জয় নয়। তারা দিনের শেষে জিতেছেন, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট ডিফিট। আজকে যদি হারটাকে মেনে না নিই, তাহলে 24-এর জয়টাকে অস্বীকার করা হবে, তাহলে 21-এর জয়, 16-র জয়, 14-র জয়, 11-র জয়কে অস্বীকার করা হবে সচেতনভাবে। 19টা আমি এড়িয়ে গেলাম, কারণ 19-এ কার্যত টাই হয়ে গিয়েছিল ম্যাচ। যে মুহূর্তে সাম্প্রদায়িক শক্তির বিরোধিতা কোট আনকোট, সেই মুহূর্তে ভালো তৃণমূল হওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে। অরূপ চক্রবর্তী কি ভালো তৃণমূল হওয়ার চেষ্টা করেছিলেন? না, চেষ্টা তো ব্যাপার নেই। আমি একটা জায়গায় আমার স্ট্যান্ড আমি আমার পার্টির মধ্যেই জানিয়েছিলাম। নির্বাচনের
প্রসেসের মধ্যে তার আগেই জানিয়ে দিয়েছিলাম যে আমি এই স্ট্যান্ডের সঙ্গে আমি মানিয়ে নিচ্ছি না। নিশ্চিতভাবে আমার নিজস্ব কিছু কিছু অবজারভেশন ছিল, কিছু কিছু বক্তব্য ছিল, সেগুলো আমি পার্টিকে জানিয়েছি। জানি এবং তারপরে পার্টির সঙ্গে পার্টির পক্ষ থেকে আমার সাথে কথাও বলা হয়েছিল। তারা আমাকে নির্দিষ্ট কিছু দায়িত্ব পালন করতে বলেছিলেন। আমি বলেছিলাম আমি নিশ্চিতভাবে, এখন ইলেকশন চলছে, ইলেকশন প্রসেসের মধ্যে আমি এমন কোনো স্টেটমেন্ট করবো না যেটা পার্টি এম্বারাসড হয়, যে পার্টি এতদিন করেছি। কিন্তু হোয়াট এভার তা, আমি তো কখনো জানতাম না রেজাল্টে দলের এইরকম ভরাডুবি হবে। তারপরেও আমি পার্টিকে তার 2 মাস আগে থেকে, ইলেকশনের অনেক আগে থেকে আমি জানি পার্টির সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলাম, এবং আপনি দেখেছেন রেজাল্টের পরে আমি সেই পোস্টগুলো থেকেও রিজাইন করে দিয়েছি। কিন্তু যেহেতু পার্টির সঙ্গে আমার একটা কমিটমেন্ট ছিল, একটা ভদ্রলোকের এগ্রিমেন্ট ছিল, তার জন্য আমি পার্টি বিব্রত হোক এরকম কোনো অবস্থানে কোনো মুখ খুলিনি ডিউরিং দ্য ইলেকশন, যাতে ঠিক ইলেকশনে দলের কোনো ঠিক ক্ষতি এই হয়। জায়গায় অভিযোগ হচ্ছে ক্যান্ডিডেচার বা কোট আনকোট টিকিট না পাওয়ার জন্য অরূপ চক্রবর্তীর এই তো বোধতা। সেটা অভিযোগ থাকতেই পারে কারণ, কিন্তু আসলটা কি? কিন্তু আমি আবারও বলছি, পদত্যাগ করাটা তো অপরাধ হতে পারে না, হুম। চুরি করাটা অপরাধ হতে পারে। সেটা মানে কোনো সম্পদ চুরি করা হোক বা জন্ম তারিখ চুরি করা হোক, বা ভোট চুরি করা হোক, যেটা যেটা আপনার নিশ্চিতভাবে বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। আমার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে, ভালোই করেছে প্রশ্নটা তুলে, আমার মনে হয় একটু ক্ল্যারিফাই করা উচিত। হুম। আমাদের ভোট হয়েছিল 2021 সালের ডিসেম্বর মাসে। হুম। 19শে ডিসেম্বর ভোট হয়েছিল। আমার বিরুদ্ধে 19শে ডিসেম্বর কোনো অভিযোগ ওঠেনি, 20শে ডিসেম্বর অভিযোগ ওঠেনি। 21শে ডিসেম্বর সকালবেলা যখন কাউন্টিং এ যাচ্ছি, তখন আমার বিরুদ্ধে যিনি প্রার্থী, তিনি কাউন্টিং হলে ঢোকার সময় বলছেন যে এবারও পারবি না। কাউন্টিং হল থেকে বেরিয়ে অভিযোগটা উঠলো কখন, যখন আমার ওয়ার্ডে সিপিআইএম পরিচালিত একটি অফিস, সিপিআইএম পরিচালিত বলবো কারণ বামপন্থী মানুষজনই ওটাকে চালান, মূলত বাস্তুহারা সমিতির অফিস, সেই অফিসটা দখল হয়। এবং সেই অফিস দখল যারা করতে গিয়েছিল, আমি তখন, আজকে আপনার অন ক্যামেরা বলছি, আমি কিন্তু অপোজ করেছিলাম। কিন্তু সেই সময় পার্টির সেই জায়গায় যারা নেতৃত্ব ছিলেন, তারা যে কোনো কারণেই ক্ষুব্ধ, বা পুরনো ক্ষোভ, এবং কর্মীদেরও ক্ষোভ ছিল এই অফিস থেকে দীর্ঘদিন অত্যাচার, সেই সমস্ত কিছু মিলিয়ে অফিসটা ভাঙচুর করা হয়। এবং তারপর থেকেই অভিযোগটা সার্কুলেট করা হয়, বিশেষ করে সিপিআইএম মহল থেকে, যে ছাপ্পা ছাপ্পা ইত্যাদি প্রভৃতি। আমার ওপেন চ্যালেঞ্জ রইল আপনার চ্যানেলের মাধ্যমে, যারা বলেছেন ছাপ্পা, আমি সবার কথা মেনে নিতে রাজি আছি। আপনি বলুন যে যদি ছাপ্পা হয়ে থাকে, আপনি যে কোনো সংবাদ মাধ্যম ছেড়ে দিন, আমি এবিপি আনন্দ, 24 ঘন্টা, নিউজ 18, TV9 বা অন্য কোনো পোর্টাল বা আনন্দবাজার, বর্তমান, এই সময় কোনো সংবাদপত্রকে ধরবো না। আমি একমাত্র মান্যতা দিতে চাইছি গণশক্তিকে, বাকি তো সব বুর্জুয়া সংবাদপত্র। আমি গণশক্তিকে নিশ্চয়ই বুর্জুয়া সংবাদ মাধ্যম ধরবো না। 19শে ডিসেম্বর ভোট হয়েছে। 19শে ডিসেম্বরের পরে 20শে ডিসেম্বরের গণশক্তিতে, যেখানে আমার পাশের ওয়ার্ডে ভোটের গন্ডগোলের খবর হয়েছে, 100 নম্বর ওয়ার্ডে ভোটের গন্ডগোল হয়েছে, 101 নম্বর ওয়ার্ডে গন্ডগোলের খবর হয়েছে, 102 নম্বর ওয়ার্ডে গন্ডগোলের খবর হয়েছে, আমার পূর্বতন ওয়ার্ডে 110 নম্বর ওয়ার্ডে গন্ডগোলের খবর হয়েছে, ভোট লুটের খবর হয়েছে। তাহলে কেন গণশক্তিতে 1 সেন্টিমিটার একটা লাইন খবর দেখালেন না? যদি সত্যিকারের কোনো ম্যালপ্র্যাকটিস হয়ে থাকতো, তারা অন্য কোনো সংবাদ মাধ্যম না করলো, গণশক্তি তো করবে। দেখাতে পারবেন? চ্যালেঞ্জ করে বলছি, 20 তারিখের গণশক্তিটা খুলে দেখান দেখি। 19শে ডিসেম্বর ভোট হয়েছিল, 20শে ডিসেম্বরের গণশক্তিটা যদি একটা কলামে, একটা সেন্টিমিটার শব্দ, একটা লাইন শব্দ, যদি আমি যে ওয়ার্ড থেকে জিতেছি দেখাতে পারেন যে সেখানে ম্যালপ্র্যাকটিস হয়েছে, গণশক্তি রিপোর্ট করেছে, আমি বাকি পেপার ছেড়ে দিলাম, তারা তো বুর্জুয়া, তারা করবে না। আপনার পরিচালিত পেপার, সে কেন খবরটা করলো না? আসলে 98 ওয়ার্ড সিপিএম হারবে, এটা সিপিএম কোনোদিন ভাবে। 98 ওয়ার্ড সিপিএম এর দুর্গ, এবং ঘটনাচক্রে যেখান থেকে সিপিএম জেতে, সেখানে সিপিএম জিতেছে 98 ওয়ার্ডে। নেতাজিনগর পার্টে সিপিএম শক্তিশালী। নেতাজিনগর পার্টে 11টা কলোনির মধ্যে আমি কেবলমাত্র একটা কলোনিতে লিড পেয়েছিলাম, 7 নম্বর নেতাজিনগর। এবং সেটা এত লিড যে বাকি না ডেফিসিটটা না মেকআপ করে না 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 না, আমি মাত্র 17 ভোটে লিড পেয়েছিলাম। বাকি কলোনিগুলো থেকে আমার কোনোটাতে আমি 163 ভোটে মাইনাস খেয়েছি, কোনোটাতে 15 ভোটে মাইনাস খেয়েছি, কোনোটাতে 48 ভোটে মাইনাস খেয়েছি। আমি জিতেছি ওই ওয়ার্ডের মধ্যে যে কংগ্রেসের দুর্গ বলে যে জায়গাগুলো পরিচিত, সেটা হচ্ছে পল্লীশ্রী। পল্লীশ্রীতে প্রশান্ত সুর পর্যন্ত হাঁটতেন। গান্ধী কলোনি পঙ্কজ ব্যানার্জির বাড়ি, আমি গান্ধী কলোনি থেকে জিতেছি, পল্লীশ্রী থেকে জিতেছি। আমার বাড়ির পাশে, মানে আমার বাড়ির পাশের ওয়ার্ডে, আমার বাড়ি লাগোয়া যে রায়পুর সংহতি, আমি সেখান থেকে জিতেছি।
যে খানপুর খানপুর বলে বলা হয় যে আমার ওয়ার্ড সম্পর্কে, যে খানপুরে নাকি ভয়ঙ্কর লুট হয়েছে, খানপুরের রেজাল্টটা দেখেন না। খানপুরে ভোট পড়েছে টোটাল 38%, 38% পোল্ড ভোট। আমি জিতেছি 291 ভোটে মাত্র। আমাকে ওই ওয়ার্ডটা দেওয়াই হয়েছিল কারণ ওই ওয়ার্ডে সিপিএম এর আগেও কিন্তু 2010-এর নির্বাচনে সিপিএম প্রায় হেরে গিয়েছিল ওই ওয়ার্ডে। গৌতম ঘোষ বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রার্থী হয়েছিলেন। গৌতম দাকে লাস্টে খানপুর বুথে কার্যত 2010-এ, তখন লেফটের সরকার, খানপুর বুথে অভিযোগ ছিল যে তারা ব্লক করে ভোট দিয়েছে। 2010-এ খানপুরে কত ভোট পড়েছিল আর আমার ইলেকশনে খানপুরে কত ভোট পড়েছে? 38% ভোট পড়েছে খানপুরে সেই ইলেকশনে। খানপুরে এমনি হাই রাইজ অট্টালিকা, সেখানে লোক ভোট দিতেই কম নামে। তাহলে যদি ভোটে লুটি হয়ে থাকে 38% ভোট পড়লে হয় কখনো? আর সবচেয়ে বড় কথা, যে ওয়ার্ড নিয়ে বলছেন বাম দুর্গ, আজকে 98 ওয়ার্ডের রেজাল্ট কি জানেন? সিপিএম থার্ড লাস্ট বিধানসভা নির্বাচনে 20% ভোট পায়নি সিপিএম। না, সেটা তো এবারের ভোটের ফেনোমেনই তাই, ওভারঅল তাই সিনারিও। এবং এবং গত লোকসভা নির্বাচনে আমার ওয়ার্ডে সিপিএম মাত্র 245 ভোটে জিতছিল। লোকসভা নির্বাচন তো ফেয়ার হয়েছে। 245, যদি সিপিএম এর সেই দুর্গের দাপটই থাকতো তাহলে সিপিএম 245 ভোট পাই। অরূপ চক্রবর্তী ডিফেন্ড করিয়া প্রমাণ করিলেন অরূপ চক্রবর্তী তৃণমূল ছাড়েন নাই। না, অরূপ চক্রবর্তী তৃণমূল অরূপ চক্রবর্তী দায়িত্ব নিয়ে বলতে পারেন যে তৃণমূলের আমলে ভোটগুলো খুব ফেয়ার, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, কর্পোরেশন ইলেকশন, বিধাননগর ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন। আমি ফ্রি অ্যান্ড ফেয়ার এর কথা বলিনি। আমি বলেছি আপনি যেহেতু স্পেসিফিক আমার ওয়ার্ড নিয়ে বললেন, আমি তো বলছি আপনি দেখেন না 20শে ডিসেম্বর আপনি ব্যতিক্রম না, কেউ ব্যতিক্রম নয়, সবাই। আজকে ধরুন আমি মুখপাত্র হিসেবে যখন আমি ডিফেন্ড করেছি, আমি কি জানি না আমার ড্রব্যাকস কোথায় রয়েছে, কিন্তু মুখপাত্রের কাজই সেটা তো প্রফেশনাল দায়িত্ব একদম, আজকে রাজনৈতিক দায়িত্ব। যে পার্টির যে মুখপাত্র হবে তাকে পার্টির ভালোটা নিশ্চিতভাবে যেরকম সে বলবে, তেমনি খারাপ দিকটাও তাকে ডিফেন্ড করতে হবে। তাই জন্য সেই স্কিলটার জন্যই তাকে মুখপাত্র করে পাঠানো হয়। একদমই তাই। আজকে এটা তো ঘটনা, সিপিএম এর আমলে ভোট লুট হয়েছে, ভাবের ঘরে চুরি করে লাভ নেই। এই আমলে তো পঞ্চায়েত, আমরা তো অনুব্রত মন্ডল আমরা মডেল তো দেখেছি। এখন দেখছেন ছুটে বেড়ানো, অনুব্রত মন্ডলকে তো না, এই যে দৌড়ের প্রসঙ্গটা যেটা বললেন না, এই ডেমোক্রেসি, না আমি ডেমোক্রেসিতে যাচ্ছি না, অনুব্রত মন্ডলের ডেমোক্রেসি না, ব্যক্তিগতভাবে আমি বলতে পারি ডেমোক্রেসি এই ব্যাপারটা অত্যন্ত বর্বরচিত, অত্যন্ত অসভ্য। আমার চ্যানেলে একদম ঘোষিত এডিটোরিয়াল মানে পলিসি আমার, আমি ডিনের এই অসভ্যতা আমি মেনে নিতে পারছি না। তোমার যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ কিছু থাকে, তুমি একদম ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে অ্যাকর্ডিং টু ল তোমার যা যা কিছু করার তুমি করো। কারণ আগামীকালে তো এর শিকার যে কেউ হতে পারে। ডেমোক্রেসির বিরুদ্ধে আমি সেই প্রশ্ন আসছি না, কিন্তু যে অনুব্রত মন্ডল, দর্দণ্ড প্রতাপ অনুব্রত মন্ডল ওয়াশরুমে যেতেন 3জন সিকিউরিটিকে সঙ্গে নিয়ে, সেই অনুব্রত মন্ডল আজকে সর্বহারা কোট আনকোট আজকে রাস্তা দিয়ে যাচ্ছেন, মানুষ তারা করছে, এবং সেটা কিন্তু স্বতঃস্ফূর্ত জনরোষ। না, এটাই তো ইতিহাসের শিক্ষা। আজকে যে অনুব্রত মন্ডলের কথা বললেন, আমরা ভুলে গিয়েছি অনিল বসু যখন আরামবাগ লোকসভা থেকে জিততেন 5,98,000 ভোটে, তখন সিপিএম এর মধ্যেই রূপচাঁদ পালের গোষ্ঠীর লোকজন তারা প্রশ্ন তুলেছিলেন রাজ্য সম্পর্কে, উনি কি ইন্দিরা গান্ধীর থেকেও বড় নেতা নাকি? এটা আমাদের তুলতে হয়নি। আবার ঠিক একইভাবে যখন ওই ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত এই ফলতা বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস প্রায় 1,71,000 ভোটের একটা বিধানসভায় লিড নেয়, সেটাও আজকে স্বতঃস্ফূর্ত নয়। দেখেন, ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। অনিল বসু আর অভিষেক ব্যানার্জির তুলনাটা আমার মনে হয় ঠিক না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই 2014 সালে যে মানুষটি রাজনীতিতে এলেন, অরূপ আপনি তার থেকে রাজনীতিতে সিনিয়র, দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন, তারপরে যুব রাজনীতি, তারপরে কর্পোরেট ছেড়ে আপনি এখানে এসেছেন, আমি সেই প্রসঙ্গে পরে আসব। কিন্তু আপনি মানে কোনো জাস্টিফিকেশন হয় 2014 সালের পরে রাজনীতিতে এসে ডায়মন্ড হারবারের মতো, যেখানে জ্যোতির্ময় বসু এমপি হতেন, যেখানে শ্রমিক লাহিড়ী এমপি হতেন, সেটা সংগঠিত জায়গায় উনি 7 লাখ 8 লাখ 10 লাখ ভোটে জিতছেন না। এবার একটা জিনিস বুঝতে হবে, কোনো জাস্টিফিকেশন আজকে তাহলে আপনি বলুন আমাকে, অমিত শাহের জয়ের মার্জিন কত? তার থেকেও বেশি অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় করছেন না, তাহলে মনে হয় সেকেন্ড। আমি বলছি মানে সম্ভবত ভারতবর্ষের হাইয়েস্ট মার্জিনে জিতেছেন শিলচর থেকে যিনি এমপি কংগ্রেসের, তিনি। সেটা একটা কারণ আছে, শিলচরে পুরো একটা পার্টিকুলার কমিউনিটি কনসলিডেশন রয়েছে, সেটা ডিভিডেন্ড তিনি পেয়েছেন, সেখানে প্রায় 10.5 লাখের উপরে মার্জিন। তারপরে সম্ভবত দ্বিতীয় হাইয়েস্ট মার্জিন অমিত শাহ। আমরা তো সেটা নিয়ে প্রশ্ন তুলছি না। আমি তো নিজেই বলছি যে আজকে যখন এটা নিয়ে প্রশ্ন উঠছে, দেখুন ভরসা এখন আপনারা যারা ইন্ডিপেন্ডেন্ট ইউটিউবার, আজকে সমস্ত চ্যানেল গদি মিডিয়ায় পর্যবেসিত হয়েছে। আজকে দেখুন, আজকে এই বারুইপুরে একটা ইনসিডেন্ট ঘটেছে, আপনারা নিশ্চয়ই জানেন। একদম সকাল থেকে কোনো মিডিয়া নিউজটাকে স্টোরি করেনি, কভার করেনি। কেন করেনি?
কারণ যিনি অ্যাকিউজ ধরা পড়েছেন তাকে জেল থেকে পুলিশ কাস্টাডি থেকে ছাড়ানোর জন্য গিয়েছেন শান্তনু মণ্ডল বলে সম্ভবত বিজেপির এক নেতা, এবং প্রভাস মণ্ডল বা সামথিং কেউ, এবং একটি মাইনরিটি কমিউনিটি হিসেবে আমি মানে সম্প্রদায় আনা উচিত না এক্ষেত্রে, এটি মানে একটি সংখ্যালঘুও না, ছেড়ে দিন, একটি নাবালিকা মেয়ে 12 বছর বয়স, সেই মেয়েটিকে ধর্ষণ করে মানে ক্ষতবিক্ষত করে তাকে পুকুরের মধ্যে পাঁকের মধ্যে পুঁতে রেখে চলে গেছে, এরা মানুষ? একইভাবে আজকে যখন আমাদের সময় অভিযোগ উঠেছে, নিশ্চিতভাবে আমাদেরও তো ত্রুটি ছিল বলেই তো আমাদেরকে সরকার থেকে মানুষ সরিয়ে দিয়েছে। সেই জায়গায় অরূপদা, আজকে না আপনি কেন বলছি, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলুন, এটা যদি তৃণমূলের আমলে হতো, মিডিয়ার আজকে রোল কি থাকতো? তৃণমূলের আমলে মিডিয়া ঝাঁপিয়ে পড়ুন, সেটা স্বাভাবিক, সেটাই মিডিয়ার কাজ। কিন্তু আজকে যখন আমরা দেখছি পরিবর্তনের পর একটা নতুন সরকার প্রতিশ্রুতি দিয়েছেন, ভয় আউট ভরসা ইন, তাহলে এটা কোন ভয়টা আউট হল? মানুষ তো আজকে দেখুন, আজকে হানিমুন পিরিয়ড চলছে, আজকেই হয়তো মানুষ কিছু বলবেন না। আমি দেখলাম অন্তত মুখ্যমন্ত্রী একটা সদর্থক উদ্যোগ নিয়েছেন, তিনি ওভার দ্য ফোন কথা বলেছেন, মানে যে ধর্ষিতা তার বাবার সাথে, পরিবারের লোকের সাথে, এবং অ্যাসিওর করেছেন যে উপযুক্ত শাস্তি হবে। কিন্তু তার আগে এই যে বিজেপি নেতার হস্তক্ষেপে পুলিশের কাস্টডি থেকে তুলে নিয়ে চলে যাওয়া, এবং কিরকম অপরাধের ক্ষেত্রে, এই ধরনের ধর্ষণ এবং খুনের ক্ষেত্রে, তাহলে কি এটা কি দ্বিতীয় উত্তরপ্রদেশ হতে চলেছি আমরা? এবং সবচেয়ে আরো হতাশার কারণ এখানে, যেই মিডিয়া এতদিন সোচ্চার থাকতো, যারা নাকি ওই চোখে চোখ রেখে কথা বলা, মিনমিনে নয়, ঠোঁটকাটা মিডিয়া, হ্যাঁ, মানে কারোর কাছে মাথা নত না করা মিডিয়া, সেই মিডিয়ার রোল কোথায়? চুপ, সাইলেন্ট। বরঞ্চ আমি ধন্যবাদ জানাই আপনাদের মতো ইউটিউবার, খুব স্বাভাবিক। আজকে বারুইপুরের সকাল থেকে সেখানকার স্থানীয় পোর্টাল গুলো না থাকলে মানুষ জানতেই পারতো না দিস ইজ দ্য অ্যাকচুয়াল পাওয়ার অফ ডেমোক্রেসি আজকের দিনে দাঁড়িয়ে। এবং আজকের দিনে দাঁড়িয়ে গদি মিডিয়া একা কন্ট্রোল করতে পারবে, এবং কনস্ট্যান্টলি সেখানে অনেক থ্রেট ফেস করতে হয়। অন্য কথা অরূপদা, আপনি একজন ব্যক্তিগতভাবে অত্যন্ত সংবেদনশীল মানুষ। আপনাকে আমি চিরকাল ব্যতিক্রম তৃণমূল বলে এসেছি। আপনি সুশিক্ষিত মানুষ। আপনি আপনি নিজেও জানেন আপনি যা বলছেন তা নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে অরূপদা, আপনার সেই ফেসবুক পোস্ট, আমি আলাদা করে বলছি না ডাক্তারদের অনশন করা নিয়ে, বা আরজি করার সময় দিনের পর দিন যখন দলকে ডিফেন্ড করতে হয়েছে, সেই সময় মুখ্যমন্ত্রীর যা ভূমিকা ছিল, তৎকালীন মুখ্যমন্ত্রী, হাউ পেনফুল ইট ওয়াজ, হাউ প্যাথেটিক ইট ওয়াজ টু ডিফেন্ড ইউর পার্টি। আমার একটা জিনিসই মনে হয়, এটা দলের মধ্যে যে আমরা আলোচনা করি তা না, কিন্তু দলের আলোচনাটা তো মমতা ব্যানার্জির জন্য পৌঁছতে পারি, আনফরচুনেট টু সে। মানে মমতা ব্যানার্জি ডান কান বাকান হয়ে যারা রয়েছিলেন, তারা সবাই পাল্টি খেয়েছেন। মানে মমতা ব্যানার্জি সিঙ্গেল ছবি তোলা যেত না, একটা ফ্রেম তুলতে গেলে ডান দিক থেকে বুকি মারতো, বা দিক থেকে উকি মারতো, অরূপ বিশ্বাস ফিরে থাকে, পেছন থেকে আরেকজন অনেক সময় উকি মারতো, সব চলে গেছে। এইবার যাদের জন্য মমতাদের কাছে এই তৃণমূল কংগ্রেস, তো তৃণমূল স্তরের কর্মীদের বার্তাটা পৌঁছতো না, সেই জায়গায় ধরে আমাদের মিডিয়া গ্রুপে আমরা বহুবার আলোচনা করেছি যে দেখুন, আরজি কর তো তৃণমূল ঘটায়নি, ঘটিয়েছে যে সে কালপিট, সে অপরাধী। কিন্তু ঘটিয়েছে, দেখুন ডু ইউ বিলিভ সঞ্জয় মন্ডল ডিড ইট সিঙ্গেল হ্যান্ডেড? সঞ্জয় রায়, আমি বিলিভ করা না করায় কিছু যায় আসে না, কারণ না যায় আসে না না না, আমি আবারও বলছি, কারণ আজকে বিজ্ঞানের যুগে, প্রযুক্তির যুগে আপনি বিজ্ঞানকে উপেক্ষা, আপনি ছবিটি দেখেছেন, আমি আবারও বলছি, এক্ষেত্রে সুপ্রিম কোর্টের মনিটরিং এ, হাইকোর্টের সুপারভিশনে, পুরো মানে শিয়ালদা কোর্টে বিচার হয়েছে, সিবিআই তদন্ত করেছে, এবং ডিএনএ ফুটপ্রিন্ট, বায়োমেট্রিক্স, ডিজিটাল ফুটপ্রিন্ট, সমস্ত কিছু ম্যাচ হয়েছে, এবং যে ভ্যাজাইনাল সোয়াব থেকে কালেক্ট করা স্যাম্পেল, তার সাথে সিমেনের স্যাম্পেল, সমস্ত কিছু ম্যাচ করে যখন রিপোর্ট হয়েছে, এবং সুপ্রিম কোর্ট, দেখুন আমি আপনি আর যাই করি, কোর্ট নিয়ে না, মানে কিছু বিচারপতির আচরণ নিশ্চয়ই বলা যায়, কিন্তু দেশে সুপ্রিম কোর্টের উপর সন্দেহ প্রকাশ করা বা হাইকোর্টের উপর পুরোপুরি সন্দেহ প্রকাশ করছি না তো, আমি শেষ করতে দিই, কারণ হাইকোর্ট তো কিছু এভিডেন্সের উপরে দাঁড়িয়ে থাকবে, সেই এভিডেন্স যেখানে ট্যাম্পার্ড হয়েছে, এখানে আমি আবারও বলছি যে আপনি বলে দিচ্ছেন ট্যাম্পার্ড হয়েছে, তাহলে সোমাকে খুঁজে পেলেন না কেন? হ্যালো বন্ধুরা, আমি সোমা বলছি। আমি আপনাকে কি খুঁজে পাওয়ার কথা বলি, 14ই আগস্ট at that very night I was present at that very place। 14ই আগস্টে হঠাৎ করে যে ঘটনা, আমি কভার করতে গেছি একটি সংগঠনের পক্ষ থেকে, সেখানে অবশ্যই মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে সেখানে রাত দখল হচ্ছে, আমি কভার করতে গেছি, হঠাৎ করে দেখলাম, মানে অল অফ আ সাডেন, ফ্রম লাইক আ বল ফ্রম ব্লু,
এই যে ভ্যান্ডালিজম, এই যে তাহলে ভ্যান্ডালিজম, একদম তাই। কেন কেন এবার 14ই আগস্টের যে এটা ভ্যান্ডালিজম, সম্ভব? হচ্ছে ইন ফ্রন্ট অফ অল মিডিয়া, বিজেপি করেছিল, সিপিএম ইন করেছিল, ফ্রন্ট অফ সিবিআই কাদের হাতে, ইডি কার হাতে, এটাই তো এজেন্সি প্রশ্ন। কার হাতে? না, এবার এতদিন তো প্রশ্ন ছিল যে দিদি ভাই মোদি ভাই সেটিং রয়েছে। হ্যাঁ, যদি সেটিং থাকতো তাহলে তো মমতা ব্যানার্জি হারতেন না। যদি সেটিংটাই থাকতো তাহলে তো মমতা ব্যানার্জি হারতেন না। হেরেছেন, কিন্তু তারপরেও তার যা কনসিকুয়েন্সেস ফেস করতে হতে হয়নি। না, এবার এখানেই বুঝতে হবে যে আজকে ইডি বা সিবিআই সেটা তো মমতা ব্যানার্জি চালাননি। তাহলে ইডি বা সিবিআই কে তো তদন্ত করতে কেউ রোখেনি। ঠিক এই কথাই অরূপদা, এবার আপনি আমাকে সিপিএম এর জুতোয় পা গলাচ্ছেন, কারণ মোহাম্মদ সেলিম থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে মীনাক্ষী মুখার্জিরা তারা ঠিক এই কথা বলেছেন যে আরএসএস প্রধান মোহন ভাগবত বা সিবিআই এসে বারবার করে কলকাতা পুলিশকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লিন চিট দিয়েছে। এইবার আপনি আমাকে বলুন, যদি এই কথাই হয় তাহলে আমি কার কথা মানবো? ভিকটিম যিনি, তার মা রত্না দেবনাথ, তিনি সরাসরি সিপিএম কে বিষোদ্গার করছেন, তিনি সিপিএম এর বিরুদ্ধে বলছেন। সিপিএম এর বিরুদ্ধে যা বলছেন সেটা হচ্ছে যে সিপিএম এর পক্ষে এই মুহূর্তে তৃণমূলকে হারানো সম্ভব নয় বলে তিনি বিজেপিতে গিয়েছেন। না না না, শুধু তাই নয়, তিনি ওই যখন আপনাদের একটা গিয়েছিল, ট্যাবলো গিয়েছিল, তাতে একটি বাচ্চা মেয়ে সে প্রচার করছিল, সেই ঘটনা আপনারা সকলে জানেন। না আমাদের ট্যাবলো না, আমাদের ওই মানে আপনি যে মতাদর্শে বিশ্বাস করেন, না আমি আমার মতাদর্শ জ্যাকেট ছেড়ে কিন্তু এখানে না, ঠিক ঠিক, কিন্তু আপনার তো দেখুন, আপনি পার্সোনালিস পলিটিক্যাল, আপনি জ্যাকেট ছেড়ে সাংবাদিক হতে পারবেন, জ্যাকেট ছেড়ে আপনি ব্যক্তি কবির সৌরভ হতে পারবেন না পারি, কিন্তু প্রশ্ন হচ্ছে অরূপদা, আমি সেখানে প্রেজেন্ট, আমি সেখানে দেখলাম এটা কারোর মুখে শোনা, কারোর কানে অন্য চোখে দেখা ঘটনা, ভিডিও দেখা নয়। অল অফ আ সাডেন আমার মনে হয় আপনার মতো সংবেদনশীল মানুষও সেখানে থাকলে চমকে উঠতেন, অন্তত বাধা দেওয়ার চেষ্টা করতেন। আমি তো সেটাই বলছি যে তাহলে তারা কারা আইডেন্টিফাই হচ্ছে না কেন, কি বারণ করছে? আপনি সিপিএম কে সরিয়ে দিন, আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। অরূপদা, আমি বারবার করে বলছি আপনাকে, ঘটনাটা নিশ্চয়ই আপনাকে ভীষণ ব্যথা দিয়েছে। দেখুন, আরজি করের এবং আরজি করের পরবর্তী যে আন্দোলন, সেই আন্দোলনকে আপনি এই সময়ের একজন সংবেদনশীল মানুষ হিসেবে ইতিহাসের নিরিখে কিভাবে দেখেন? আমি বলছি তো আপনাকে, আরজি করে তৃণমূল কংগ্রেসের পলিটিক্যালি একটাই ভুল হয়েছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কি সেটা? সন্দীপ ঘোষ নামক ব্যক্তি, যার বিরুদ্ধে এই রকমের অভিযোগ উঠছে, অভিযোগটা কিন্তু ধর্ষণ বা খুন সংক্রান্ত নয়, অভিযোগটা মূলত দুর্নীতি সংক্রান্ত। প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক বললে একটু মানে অ্যাডজেক্টিভটা যোগ হলে একটু শুনতে ভালো লাগে আর কি, মিডিয়ার কয়েনে যে ভালো শোনায়। তো প্রাতিষ্ঠানিক হোক, নন প্রাতিষ্ঠানিক হোক, ব্যবসায়িক হোক, যে ধরনের হোক, দুর্নীতি হয়। না, প্রাতিষ্ঠানিক হলে তার স্কেলটা অনেক বেশি হয়। বললাম তো, শুনতে অ্যাডজেক্টিভ বিশেষণ যুক্ত হলে তো সবসময় শব্দের ওজন বাড়ে, এটা তো বাংলার ব্যাকরণের। তা ঠিক নয়, তা ঠিক নয়। যাই হোক, আমি তো বললাম প্রাতিষ্ঠানিক হোক, নন প্রাতিষ্ঠানিক হোক, আভিধানিক হোক, হ্যাঁ, বা যে কোনো ফর্মেই হোক, দুর্নীতিটা দুর্নীতি, অন্যায়টা অন্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে সন্দীপ ঘোষকে রাতারাতি আরজিকর থেকে যখন সরিয়ে দেওয়া হলো, তারপরে সাথে সাথে প্রাইস পোস্টিং দেওয়াটা লোকের চোখে কোথাও একটা এস্টাবলিশ করে দিল যে তৃণমূল তাহলে এখান থেকে কিছু লুকোতে চায়, এবং সেই আসলে চায় না। না, আমি আবারও বলছি, হোক না তদন্ত, পুনরায় তদন্ত হোক না, আবারও হোক না। আসলে সিপিএম সরিয়ে দিন, তৃণমূল সরিয়ে দিন, বিজেপি সরিয়ে দিন, কিন্তু আপনি যে বারবার করে আমাদের এই কথা দীর্ঘায়িত হচ্ছে, আরজি করের বিষয়, বহুল আলোচিত বিষয়, আজকে রত্না দেবনাথের অবস্থান বিভিন্ন রকম হতে পারে, কিন্তু এই যে একজন চিকিৎসককে আজকে আপনি বলুন, প্রথমে বলা হলো যে ইয়েতে পোস্টমর্টেম নাকি প্রপারলি হয়নি, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইনকোয়েস্ট হলো এবং তাতে সই করলেন সম্ভবত ডক্টর রমা পাল, রিয়া পাল এবং তিতাস বেরা, সম্ভবত যারা সই করেছিল, এবং তারা লিখলেন উই আর স্যাটিসফাইড উইথ দ্য অটোপসি প্রসেস। কেন লিখলেন? রাতেই কেন হলো পোস্টমর্টেম? হওয়ার দরকার কি ছিল? আচ্ছা, পরিবারকে কেন জানানো হলো? পরিবারকে কেন জানানো হলো? সেটা তো নিশ্চয়ই তদন্ত আওতায় আসা উচিত। এসছে তো, এসছে। আমি এই বিষয়টা আপনার সঙ্গে আমার মানে বাদানুবাদের বিষয় না, আমার প্রশ্নটা হচ্ছে আবারও এক জায়গায় যে অরূপদা, আমি ব্যক্তিগতভাবে আপনাকে অত্যন্ত অ্যাডমায়ার করি, আপনি অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ। হাউ প্যাথেটিক ইট ওয়াজ টু ডিফেন্ড ইউর পার্টি ডিউরিং দ্যাট টাইম। আমি আবারও বলছি, যখন এই ধরনের ঘটনা ঘটে, দিনের শেষে দেখুন একজন আমাদের সহনাগরিক, একজন কর্মরত ডাক্তার, হ্যাঁ, এবং একটি মেয়ে, সে আমার ঘরের বোনও হতে একদম, সেই জায়গায় দাঁড়িয়ে সরকারকে প্রশ্নবাণে বিদ্ধ করার জন্য এটুকুই যথেষ্ট ছিল যে তোমার সরকার, তোমার সরকারি কর্মক্ষেত্রে, তোমার রাষ্ট্রের একটি নাগরিক, একটি মেয়ে যাকে তোমার রাষ্ট্র ডাক্তার বানিয়েছে, তার সাথেই ধর্ষণ বা খুন হবে কেন? এটুকুই যথেষ্ট ছিল সরকারকে বিদ্ধ করার জন্য, সরকার লেগে গোবরে হয়ে যেত। যেটা হলো উল্টো দিকে, এই যে 150 গ্রাম সিমেন্টের তত্ত্ব,
পেলভিক বোন ভাঙার না, তত্ত্ব। সিমেন কিন্তু আমি ডক্টর সুবর্ণ গোস্বামী একাধিক ইন্টারভিউ করেছি আমার চ্যানেলে, আমি দরকার পরবর্তীকালে কি লিংক দেওয়ার চেষ্টা করবো। সুবর্ণ গোস্বামী সেখানে বারবার করে বলেছেন viscous state of that matter of viscous state 151 grams, not বীর্য, not semen. আমি আবারও বলছি, তুমি যেরকম ইন্টারভিউ করেছো তেমনি একাধিক চ্যানেলে ওনার পূর্ববর্তী এবং বক্তব্য, সেটা লক্ষ লক্ষ মানুষ দেখেছে। পূর্ববর্তী বক্তব্যটা যখন শেয়ার হয়েছে, সাধারণ মানুষ মেডিকেল টার্ম বোঝেন না। সাধারণ মানুষের কাছে ওনার পূর্ববর্তী বক্তব্যে যে বার্তাটা পৌঁছানো ছিল সেটাই পৌঁছানো হয়েছে। এবং হোয়াইট ম্যাটার অফ viscous state আপনি যেটা বলছেন সেটা আপনি সাধারণ, আপনি রাস্তায় নিচে নামবেন, নিচে নেবে 100টা লোককে জিজ্ঞাসা করবেন, সাধারণ মানুষের কথা নয় তো, না, এটা পারসেপশন বিল্ডিং এর কথা হচ্ছে। আপনি তো পডকাস্ট করতে এসেছেন, আপনি তো মানে এটা মিডিয়া চাপানো তো করতে আসেননি। পডকাস্ট করতে গেলে তো শুনতে হবে, লোককে তো বলতে দিতে হবে। আমি বলতে চাই না এই বিষয়টা নিয়ে, কারণ এই বিষয়টা আমার কাছেও খারাপ লাগার বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে যখন সুবর্ণ গোস্বামী স্পেসিফিক্যালি বলছেন, এবং তার মানেটা দাঁড়াচ্ছে এই কারণ, তারপরেই হ্যালো বন্ধুরা আমি সোমা বলছি অডিওটা সার্কুলেট হচ্ছে, মানুষের কাছে যে বার্তাগুলো দেওয়া হয়েছিল সেটা কি খুব প্রয়োজন ছিল? অতিরঞ্জিত আবার আপনি চাপানুতরের মধ্যে চলে গেলেন। চাপানুতরে না, আমি আবারও বলছি, দেখুন আরজি কর যেটা হয়েছে দিনের শেষে সবকিছুর বাইরে উঠেও যখন একটি মেয়ের এই ধরনের মর্মান্তিক মৃত্যু হয়, তখন সরকারকে আরো বেশি সংবেদনশীল ভাবে সেই জিনিসটাকে প্রকাশ, মুখ্যমন্ত্রী কি সেটা করতে ব্যর্থ হয়েছেন? চেষ্টা করেছিলেন, কিন্তু ওই সন্দীপ ঘোষের ওই রাতারাতি পোস্টিংটা সমস্ত উদ্যোগে জল ফেলে দিয়ে সাধারণ মানুষের মনে এই ধারণাটা তৈরি করতে সহযোগিতা করে দিল যে তাহলে তৃণমূলের এখান থেকে নিশ্চিতভাবে কিছু লুকোনো আছে। শান্তনু সেনের অবস্থান, ডক্টর শান্তনু সেন তো আরজি কর আন্দোলনের পক্ষেই ছিলেন প্রথম দিন থেকে, একদমই তিনি তো তেনার দলের বিরুদ্ধে ছিলেন, তার জন্য দল তাকে সাসপেন্ড করেছে এবং দল তাকে বহু ক্ষেত্রে কোণঠাসা করেছে, কিন্তু তিনি তার অবস্থান বদলাননি। এবং আমি আজও বলছি, এবং ব্যক্তি হিসেবে অবস্থান, শান্তনুদার অবস্থান আমার অবস্থান সেদিনকে বিপরীতে ছিল, কিন্তু তার মানে এটা নয় যে কোথাও একটা আমি বা আমরা কেউ গিয়ে যারা হয়তো দলকে ডিফেন্ড করেছি তারা সেই পরিবারের সাথে সহমর্মী আচরণ প্রকাশ করেনি, তাকেই নয়, প্রত্যেকে সমব্যথী ঘটনাটা। আমি যখন চ্যানেলে যাচ্ছি, আবারও বলছি, মুখপাত্র হিসেবে আমার কাজ পার্টিকে ডিফেন্ড করা। আমি সেই প্রশ্নটাই করছি খুব ব্যক্তিগত স্তরে, আপনি চাইলে অ্যাভয়েড করতেই পারেন, কারণ আপনার পলিটিক্যাল কমিটমেন্টকে আমি ভীষণ শ্রদ্ধা করি, ভীষণ সম্মান করি, প্রত্যেকটি মানুষ। যতদিন আমি কোনো সংগঠনে থাকবো, অবশ্যই তার বিরুদ্ধে কথা, ততদিন আমি নিশ্চিতভাবে তার বিরুদ্ধে কোনো কথা বলবো না, সেটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হোক বা না হোক। আজকে ধরুন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, হয়তো এই উদাহরণটার সাথে এই উদাহরণটা একবার হবে না। আমি নিজে ঘটনাটাকে বিশ্বাস করিনি, কিন্তু আমি দিনের পর দিন মিডিয়াতে যেগুলো বলেছি সেই যুক্তিগুলো আমার কাছে গ্রহণযোগ্য হয়নি। যেমন এই চিংড়িহাটা ফ্লাইওভারের পাশে 366 মিটার মেট্রো রেলের কাজ বন্ধ, একদম মানে এই কাজটা আটকানোর জন্য সরকার 2 বছর সুপ্রিম কোর্টে গিয়েছে। নিশ্চয়ই কেউ বা কারা বুঝিয়েছিল দলের সর্বোচ্চ নেতৃত্বকে যে ওইখানে কাজটা হলে পরে কোনো অসুবিধা হবে, ভোটে ইম্প্যাক্ট হবে, বা কিছু কিছু বোঝানো হয়েছিল, যার জন্য এটা করা হয়েছে। কার্যত এই সরকার আসবার পরে আমি এই সরকারের চূড়ান্ত সমালোচক। প্রায়োরিটি বেসিসে তারা মেন আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং এর কাজটা কিন্তু কমপ্লিট করেছেন, পেরিফেরাল কাজ এখনো চলছে, সেটা হয়তো আরো কিছুদিন লাগবে। খুব বিশাল কি অসুবিধা হয়েছে? 2-4 দিন জ্যাম হয়েছে। তাহলে কিছু কিছু ক্ষেত্রে যেই জিনিসটা মনে হচ্ছে আপনার সঠিক হচ্ছে না, বিইং এ মুখপাত্র, বিইং এ স্পোকসপারসন, ইউ হ্যাভ টু ডিফেন্ড দোজ এরিয়া অলসো, কারণ আপনি সেই সময় দলকে রিপ্রেজেন্ট করেন। একদম, দল মানে পার্টির একটা মনোভাব রয়েছে, পার্টির একটা অ্যাপ্রোচ রয়েছে, সেই অ্যাপ্রোচটা আপনার কাছে ঠিক মনে হতে পারে, ব্যক্তি হিসেবে আপনার কাছে ভুল মনে হতে পারে, কিন্তু আপনি দিনের শেষে সেইখানে আপনাকে সেই বেস্ট এফর্টটাই দিতে হবে, যেই এফর্টটা পার্টির জন্য সবচেয়ে সুইটেবল এবং বেস্ট। দিনের শেষে দেখুন, বাংলা না ভুবনয় রাজনীতি করে না, বাংলার মানুষ রাজনীতি সচেতন এবং সংবেদনশীল। সেই জায়গায় দাঁড়িয়ে মতের অন্তর হতে পারে, কিন্তু কোথাও একটা যখন আমাদের ঘরের এরকম একজন মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটে, ভেতরে খারাপ লাগা থাকে। আমরা সবাই চেয়েছিলাম যে দোষী ধরা পড়ুক। আমার এটা খুব কৌতূহল, আপনার মতো একজন স্কলার স্টুডেন্ট এবং তারপরে টিসিএস এর একটা অত্যন্ত এস্টিমড একটা চাকরি, সেটা ছেড়ে সর্বক্ষণের রাজনীতি করা, কাউন্সিলর, এটা কেন? আমি, আপনি জানেন না হয়তো, আমি ছাত্র রাজনীতি করি 1996, যেদিন কলেজে ভর্তি হয়েছিলাম। আমি ছাত্র পরিষদ করতাম।
তৃণমূল জন্ম থেকে, দলটার জন্ম থেকে তৃণমূল ছাত্র পরিষদের রেজলিউশনে ফাউন্ডার যারা সই করেছিল সেই সময়, আমার চারুচন্দ্র কলেজে 4 নম্বর রুমে তৃণমূল ছাত্র পরিষদের রেজলিউশন তৈরি হয়েছিল। তাতে আমার আমি যেহেতু তখন বলতে পারতাম, গেট মিটিং গুলো আমি বক্তব্য রাখতাম। তো রাজনীতি আমার প্যাশন। আমি ছাত্র রাজনীতি করেছি, জেলা সেক্রেটারির দায়িত্ব সামলেছি দক্ষিণ 24 পরগনা, তার পরবর্তীকালে দক্ষিণ কলকাতার যুবর দায়িত্ব সামলেছি এবং ঘটনাচক্রে আজকে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি তার নেতৃত্বে দীর্ঘদিন যুব আন্দোলন করেছি। রাজনীতিতে প্যাশন ছিল, আমি চাকরির সাথে সাথে পার্টিতেই করেছিলাম। 2015 সালে দল আমাকে যখন নির্দেশ দিল যে দলটা করি, দলটা দিনের শেষে প্যাশন। এবং সিপিএম এর যে অত্যাচারের সময় আমরা বড় হয়েছি, 90-এর দশক, ভরা 90-এর শেষ দিকের জামানা এবং 2000-এর দাম জামানা, যখন থেকে সিপিএম এর সবচেয়ে বেশি অবক্ষয়ের শুরু, সেই সময় সিপিএম এর দাদাগিরি দেখে অতিষ্ঠ। এবং তখন মমতা ব্যানার্জি একমাত্র জায়গা ছিল যেখানে আমাদের মতো কর্মীরা বিশ্বাস করতো যে সিপিএম কে কংগ্রেস হারাতে পারবে না, মমতা ব্যানার্জি পারবে। কার্যক্ষেত্রে মমতাদি সেটা প্রমাণও করেছিলেন। মমতাদি না থাকলে সিপিএম সরকারের পতনও হতো না। সরকারে এসছেন, সমস্যাটা হচ্ছে যে একটা দল, আঞ্চলিক দল তৈরি হয়েছিল, সেই অর্থে তো মতাদর্শ নয়, সেই অর্থে সিপিএম কে সরানোর লক্ষ্য নিয়ে দলটা তৈরি হয়েছিল। 2011-তে যখন সেই টার্গেটটা ফুলফিল হয়ে গেল, তখন সমস্যাটা দেখা দিল। এরপর কি ইডিওলজি। তারপরে মমতা ব্যানার্জি যেটা করেছেন ওয়েলফেয়ারিজম, পপুলিজম ওয়েলফেয়ারিজম দিয়ে যতটা টানা সম্ভব তিনি ততটা টেনেছেন। 15 বছর টেনেছেন এবং তার মধ্যে প্রথম 5 বছর তো অনস্বীকার্য অসম্ভব ভালো কাজ হয়েছিল। সুব্রত মুখার্জি পঞ্চায়েত দপ্তরের দায়িত্বে গ্রামের রাস্তার ভুল বদলে দিয়েছিল। অর্থমন্ত্রী হিসেবে অমিত মিত্র রাজ্যের যে কোষাগার, সেই কোষাগারের হাল অনেকটা বৃদ্ধি করেছিলেন। এবং শুভেন্দু অধিকারী, মিথ্যে কথা বলবো না, সেকেন্ড টার্মে যখন তৃণমূল সরকার হলো, পরিবহন মন্ত্রী হিসেবে সফল একদম পালন একদম করেছিলেন। মানে সেচ ও জলপথ দপ্তরের দায়িত্ব, আমি গতকালকে কান্তিদার ইন্টারভিউটাও দেখছিলাম, তিনি সেচ ও জলপথ দপ্তর, পরিবহন দপ্তরের দায়িত্ব হিসেবে যথেষ্ট দক্ষতার কাজ করেছেন। কিন্তু খুব খারাপ কাজ যে সর্বত্রই তা নয়। মূলত অবক্ষয়টা হয়েছে 21 সেই ভোটের পর থেকে। যাবতীয় যা অভিযোগ দেখবেন মূলত 21 পর। না না না, তারও আগে অভিযোগ আছে। সেগুলো আছে, কিন্তু সেগুলো আমি নাম করাটা আমি কিছু কিছু পছন্দ করি না। আপনাদের তরুণ একজন মুখপাত্র তিনি বলেছিলেন একটি আমাদের সিনিয়র একজন জার্নালিস্ট টিভি চ্যানেলে, আরে যে যাই বলুক, আরে ভোট তো বাড়ছে। তখন তার উত্তরে সেই অ্যাঙ্কার বলেছিলেন, যত দুর্নীতি তত ভোট। শাহজাহানের ক্ষেত্রে, শাহজাহানের প্রসঙ্গে না, সেগুলো আপনি দেখবেন এই অভিযোগ এই যে শাহজাহান, আমি আপনাকে পার্সোনালি বলছি না, কিন্তু আপনি অস্বীকার করতে পারেন। এই শাহজাহান কেন্দ্রিক ব্যক্তি যাদের কথা বলছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, এদের মূলত উত্থান কিন্তু 21 পরবর্তী অধ্যায়। শাহজাহান কবে? ঘটনা তো 21-এর পরে, আগে মূলত মূলত এদের যে সাম্রাজ্যের বৃদ্ধি, যেগুলোই আপনি বলছেন, সেগুলো মূলত 21 পরবর্তী। কারণ তার আগে 19 থেকে 21 কার্যত কোভিডের সময় দীর্ঘ মানে 1.5 বছর পুরো বন্ধ ছিল সমস্ত কিছু। ওটা মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমি এখনো মুখ্যমন্ত্রী বলে ফেলি মাঝে মধ্যে অভ্যাস বসে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বারবার করে যেখানে বলছেন আমি গদি মিডিয়া ফেস করি না, ফেসবুক লাইভ করছি। একটা সময় ভীষণ কণ্ঠরোধের অভিযোগ পাওয়া গিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার থেকেও বড় কথা, রাজ্যে বিজেপিকে হাত ধরে নিয়ে আসা। কিছুদিন পরেই জ্যোতিবাবুর জন্মদিন, তিনি বলেছিলেন যে মমতার সব থেকে বড় অপরাধ হলো রাজ্যে বিজেপিকে নিয়ে আসা। আজকে সেই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্র্যাকটিক্যালি কি অবস্থা দেখতে পাচ্ছেন, আপনি কি বলবেন? দেখুন, আবার এটা নিয়েও বিতর্ক আছে। আর রাজনীতি সম্ভাবনার শিল্প। ইতিহাস কখনো কখনো দেখে রাজনীতিকে অপোজিট মেরুর সঙ্গেও একটা কোরিলেশন বলুন, একটা নেক্সাস না বলেও একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংও বলবো না, এটা একটা ইকুয়েশন। এমন ইকুয়েশন তৈরি হয় যে ইকুয়েশন গুলোকে পরবর্তীকালে, আজ থেকে হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর পরে যখন অ্যানালিসিস করা হবে, তখন দেখা যাবে যে সেটা ঠিক ছিল না ভুল ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে বোঝা যায় না। সিপিএম নিশ্চয়ই 1989 সালে যখন শহীদ মিনার সমাবেশ করেছিল, তখন সিপিএম ভাবেনি যে কোনোদিন নরেন্দ্র মোদীর মতো এই ধরনের একটা স্বৈরাচারী মনোভাবের কার্যত একনায়কতন্ত্রের দিকে যাওয়া দেশের দিকে ভারতবর্ষ এগোবে। সেটা ভাবলে হয়তো সিপিএম সেদিনকে করতো কিনা আমি জানি না। আবার একইভাবে মমতা ব্যানার্জি যখন বিজেপির সাথে জোট করেছিলেন, দল ভেঙেছিল কংগ্রেস, সেই সময় দাঁড়িয়ে অটল বিহারী বাজপেয়ী, তিনি রাষ্ট্রনেতা, প্রধানমন্ত্রী, আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী,
দুই জামানার মধ্যে নিশ্চিতভাবেই তফাৎ রয়েছে। তাই শুধুমাত্র একটা রেফারেন্স ফ্রেমে বিচার করলে বিষয়টাকে পূর্ণাঙ্গ মূল্যায়ন করা যায় বলে আমার মনে হয় না। এবং আজকের দিনে দাঁড়িয়ে দেশে সবচেয়ে বেশি আক্রান্ত যে সংস্থাটি, তার নাম সংবিধান। আজকের দিনে দাঁড়িয়েই যে আপনি বলছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, মিডিয়া চুপ। আজকে সোনম ওয়াংচুক তার অনশন অষ্টম দিন ছাড়িয়ে নবম দিনে পড়ছে। গোটা দেশের মিডিয়া ব্ল্যাক আউট করেছে। একটা মানুষ, তাকে কিছুদিন আগে গ্রেপ্তার করা হয়েছে, কারণ লাদাখের অধিকারের দাবিতে তিনি অনশন করেছিলেন বলে তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দেওয়া হয়েছে। আজকে 5 তারিখ, আজকে ফাদার স্টান স্বামীর মৃত্যুদিন, 5 বছর হয়ে গিয়েছে। মানুষটা পার্কিনসন রোগী ছিলেন, জলের গ্লাস নিয়ে জল খেতে পারতেন না, হাত কাঁপত। একটা স্ট্র চেয়েছিলেন, বলেছে আমরা ভেরিফাই করে দেখবো যে আপনাকে স্ট্র দেওয়া যায় কিনা, কারণ আপনি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত। মানে স্ট্র দিয়ে জল খেতে গেলে কি রাষ্ট্রদ্রোহিতা বা এনআইএ কি আমি জানি না, তার বিরুদ্ধে কোনো অভিযোগ কিন্তু আদালতে প্রমাণ হয়নি। কারাগারে মানুষটা চলে গিয়েছেন 2021 সালে। শুধু একা কেন, গৌরী লঙ্কেশ তাদের হাতে খুন হয়েছেন, আনসারে থেকে শুরু করে মানে একাধিক মানুষ সারা ভারতবর্ষের বুকে। আজও মানে উমর খালিদ বললে তাকে টুকরে টুকরে গ্যাং বলে দেওয়া হচ্ছে, আজও উমর জেলে। এবং সমস্যা হচ্ছে উমর এমন একটা ধর্মের তার সাথে আইডেন্টিটিকে ট্যাগ করে দেওয়া হয়, সহজ টার্গেট করিয়ে দেওয়া হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে সংবিধান। আজকে সারা ভারতবর্ষ চুপ, গদি মিডিয়া। পেট্রোলে ইথানল মেশানো হচ্ছে, সমস্ত গাড়ি খারাপ হচ্ছে। কটা মিডিয়া রিপোর্টিং হচ্ছে বলুন? এই যে বলছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তৃণমূল যদি সমস্ত কিছু দুর্নীতি করে থাকে, টোটাল যা ভলিউম হবে সারা ভারতবর্ষে শুধু এই পেট্রোলিয়াম মন্ত্রকের দুর্নীতি অস্বীকার করা যায় না, অস্বীকার করা যায় না। আজকে সারা ভারত ক্ষমতা লিমিটেড। হ্যাঁ, সারা ভারতবর্ষে এই যে জাতীয় সড়কগুলোতে যে চূড়ান্ত দুর্নীতি হয়েছে, দেখা যাচ্ছে প্রত্যেকে তারা ইলেকট্রাল বন্ডে চাঁদা দিয়েছে। কটা আলোচনা হচ্ছে গদি মিডিয়া, যে নিট পরীক্ষা যে ভয়ঙ্কর, মানে ছেলে পুলেগুলো জীবন নিয়ে ছেলে খেলা করা হতো। এই যে আমরা আরজিকর নিয়ে বলছিলাম যে ডাক্তারি হতে গেলে এখন যে পরীক্ষার মাধ্যমে ডাক্তার হতে হবে, সেটা নিয়ে যে মানে ছাত্রছাত্রীরা সুইসাইড করছে, যে কোথায় সেই নিয়ে একটা একটা চর্চা হচ্ছে। আজকে আমি তো বলছি যদি তৃণমূল আমলে খারাপ হয়ে থাকে নিশ্চয়ই সমালোচনার যোগ্য, তার জন্য তো সরকারটা বদলে গিয়েছে। কিন্তু আজকে যখন বারুইপুরে এই ধরনের একটা ইনসিডেন্ট ঘটছে, কেন মিডিয়া সকাল থেকে চুপ? কেন? মুখ্যমন্ত্রী বলেছেন কথা পরিবারের সাথে ভালো কাজ, মুখ্যমন্ত্রী সঠিক কাজ, এবং মুখ্যমন্ত্রী কোথাও বলেননি এটা ছোট ঘটনা, সাজানো ঘটনা। আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, তিনি অন্তত ঘটনাটার গুরুত্বটাকে অস্বীকার করেন। কিন্তু তিনি কথা বলার আগে পর্যন্ত মিডিয়া চুপ। আগে হলে কি মিডিয়া চুপ থাকতো? চুপ থাকা তো মিডিয়ার কাজ নয়। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যদি বিক্রি হয়ে যায়, যে কথা মমতা ব্যানার্জির কথা আপনি বললেন যে আমি আর মিডিয়াকে বিশ্বাস করি না, মিডিয়াকে বিশ্বাস করবেন কি করে? সমস্ত মিডিয়া তো কার্যত কিনে নেওয়া হয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার পাওয়ার এখানে, ইউটিউবের পাওয়ারটা এখানে, যে আজকে যার যেটা পছন্দ সে তার ইন্টারনেটের মাধ্যমে সেটাকে দেখতে পাচ্ছে। এর জন্য রবিশ কুমারের মতো সাংবাদিক তাকে কিনতে পারা যাচ্ছে না, সংবাদ মাধ্যমকে কিনে নেওয়া যাচ্ছে, এনডিটিভিকে কিনে নেওয়া যাচ্ছে, প্রণয় রায়কে এয়ারপোর্ট থেকে রিটার্ন করিয়ে সস্ত্রীক। রবিশকে কেনা যাচ্ছে না, রবিশ নিজের ইন্ডিপেন্ডেন্ট ইউটিউব চ্যানেল খুলছে। এই যে আপনি প্রথম শুরু করলেন, আপনি ভালো ভালো তৃণমূল নাকি তৃণমূল, আমি ঋত মৃত কোনো ডেফিনেশনে যাব না। একজন সাংবাদিক একটা সংবাদ মাধ্যমে চাকরি করেন, তিনি চাইলে আরেকটা সংবাদ মাধ্যমে জয়েন করতেও পারেন। আবার যদি না চান, তিনি চাইলে ইন্ডিপেন্ডেন্ট ইউটিউবার হয়ে থাকতে পারেন, সেই স্কোপ তার কাছেও রয়েছে। তেমনি রাজনীতিতেই আমি সাদা থেকে কালো হতে হবে বা লাল থেকে নীল হতে হবে বা সবুজ হতে হবে তার বাইরে না থেকেও পলিটিক্যালও থাকা যায়, কোনো দলে যাওয়াটা খারাপ নয়, যদি যেতেই পারে কারো যদি ইচ্ছে থাকে। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ভারতবর্ষের বহুত্ববাদে, আমি বিশ্বাস করি সংবিধানে, আমি বিশ্বাস করি ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ সংস্কৃতিকে, এবং বিশ্বাস করি ভারতবর্ষের ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে। যারা আমাদের উপর এক ভাষা, এক দেশ, এক নিশান, এক সংবিধান, এক ধর্ম, এক খাদ্যাভ্যাস চাপিয়ে দিতে চায়, আমি সেই চাপিয়ে দেওয়ার রাজনীতির বিরোধিতা করি। যারা সেই রাজনীতির বিরোধিতায় থাকবেন, যারা ফ্যাসিজমের বিপক্ষে থাকবেন, নিশ্চিতভাবে আমার ভোট সেই দিকেই থাকবে। আজকে অরূপ চক্রবর্তীর রাজনৈতিক অবস্থান কি? আপনি যে বললেন যে বিইং পলিটিক্যাল ইজ নট আ অফেন্স, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা যে আপনি কোনো এই মুহূর্তে অরূপ চক্রবর্তীর দলীয় রাজনীতির অবস্থানটা কোথায়? দলহীন রাজনীতিও হয়, এই যে বললাম একটা। আপনি কি দলহীন বিজেপি বিরোধী একজন একক এই মুহূর্তে? তাই ধরুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি মনে করি ভারতবর্ষের বুকে যদি 2029-এ বিজেপি সরকার আসে,
তাহলে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন থিওরি করা হচ্ছে, যেভাবে 362টা এমপি, গোটা 20 এমপি বাকি আছে, সেটাও যদি ম্যানেজ হয়ে যায় তাহলে ডিলিমিটেশন হবে। এবং ডিলিমিটেশন করার পরে যেই কায়দায় পশ্চিমবঙ্গ দখল হয়েছে, আমি এই কারণেই বলছি, নিশ্চিত না আমাদেরও ড্রব্যাক ছিল, আমরা হেরেছি, বহু সিটে আমরা হেরেছি, হয়তো আমরা 148টা সিটে হেরে যেতাম, কিন্তু 206 হতো না। 34টা সিটে সরাসরি এই এসআইআর এর নামক দানবিক কাজ করে এই যে 35 লক্ষ মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন করে বাদ দেওয়া হয়েছে, তার এফেক্ট সরাসরি 34টা সিটে পড়েছে। আর ডিজের কোনো এফেক্টই পড়েনি বলতে কোনটা? চাইছেন, ডিজের কোনো এফেক্ট পড়েনি বলতে চাইছেন। আমি কি বললাম, 34টা বাদ দিন না, 206 থেকে 34 বাদ দিলে কত হয়? 172 হয়। তাহলে 172টা সিট আমরা হারলাম কি? মানে তারপরেও আপনি কিন্তু বিষয়টাকে খুব ট্রিভিয়ালাইজ করে দিচ্ছেন। আমি ট্রিভিয়ালাইজ করছি না একদম। আমি আবারও বলছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল আমি থামাচ্ছি না। তৃণমূল কংগ্রেস 15 বছর রাজত্ব করেছে। হ্যাঁ, রাজত্বে কিছু ভালো কাজ হয়েছে, উইমেন হ্যাঁ। এম্পাওয়ারমেন্টের কাজ হয়েছে, গ্রামের রাস্তার কাজ অসংখ্য হয়েছে, ধর্ষণ হয়েছে। হ্যাঁ, গ্রামের রাস্তা, মানে আপনি প্রশ্ন করে আপনি যদি উত্তর দেন তাহলে আর আমার কাছে আসাটাই বৃথা। মানে আপনি তো নিজেও বলতে পারেন, মানে আপনার চ্যানেলে আপনি বলবেন সেটাই স্বাভাবিক। আপনার চ্যানেলে যখন আপনি আমাকে ডেকেছেন, তাহলে না, যদি না, আমাকে বলতে না দেন, না, না। মাঝখানে বলেন, আমার কোনো আপত্তি নেই, আমি কোনো কথাই বলবো না, 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 তা না। আপনার আমার কোনো অসুবিধা প্লিজ, নেই। প্লিজ। মানে এটা হয়ে যাচ্ছে আপনার ভেতরে আসলে সিক্রেট সত্তাটা মাঝে মাঝে বেরিয়ে পড়ছে। তা এটা আমার চ্যানেলের মুখোমুখি নেই, আমি আপনার চ্যানেলে রয়েছি। হ্যাঁ, আপনার সেক্ষেত্রে অন্তত আমাকে না, না, প্লিজ, বাক্যটা সম্পূর্ণ করতে প্লিজ, দেওয়াটা উচিত। প্লিজ, সেটা আপনার প্রেরোগেটিভ, আপনি না, না, চ্যানেল প্লিজ, দেবেন কিনা প্লিজ, সেটা। প্লিজ। তাই আমি আর বেশি আমি কথা একটুও বলছি না। কাটবো না, আমি না, একটুও কাটার কাটবো না। নয়, আমি আর আমি বলছি একটুও না, কাটবো না কারণ এখানে। হ্যাঁ, আপনার চ্যানেলের দর্শকরা মূলত বাম মনস্ক দর্শক। যদিও বাম মনস্ক দর্শকদের মধ্যে একটা সমস্যা হচ্ছে, যারা বামফ্রন্টের সমর্থক ছিলেন তাদের অনেকে আবার বিজেপির দিকে চলে গিয়েছেন, ভোটটায় আর কি। মনে হয়তো বাম, কিন্তু ভোটে বিজেপি হয়ে গিয়েছেন, রাম হয়ে গিয়েছেন। তারা মন ভরে গালিগালাজ করুন, মন ভরে কমেন্ট বক্সে ভালো করে লিখুন। আপনাদের কমেন্ট গুলো আগামী দিন আমাকে আমার রাজনৈতিক দিশা দেখাতে আরো অনুপ্রেরণা দেবে। না, অরূপ দা, আমার একেবারে শেষ প্রশ্ন যেটা আছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দলটা, আপনি যদিও শুরুতেই একটা আভাস দিয়েছেন যে ওয়েলফেয়ার পলিটিক্স করে, পপুলিস্ট পলিটিক্স করে যতটা টানা যায় ততটা টানা গিয়েছে, ইডিওলজিক্যাল কোনো বেস ছিল না। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল, তাকেও তো বিজেপি বিরোধী কোনো স্টঞ্চ কোনো স্ট্যান্ড নিতে দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে ব্যক্তি অরূপ চক্রবর্তী স্ট্যান্ডকে আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি। আমি আবারও বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার দুর্বলতা ছিল, আছে। নিশ্চিতভাবে আগামী দিনে মমতাদিকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ মমতাদিকে দেখে রাজনীতিতে আসা। ঋতু আমার ব্যক্তিগত স্তরে বন্ধু, ঋতুর বক্তব্য আমি খুব পছন্দ করি। ঋতু যখন বলে হি ইজ এক্সেলেন্ট ওরেটর, ওর বক্তব্য শুনতে ভালো লাগে। সেই জায়গায় ব্যক্তিগত বন্ধুত্ব সখ্য নিশ্চিতভাবে ঋতুর সাথে আমার রয়েছে। কিন্তু যদি আমার ব্যক্তিগত অবস্থান বলেন, আমি বিজেপি বিরোধী। আমি মনে করি ভারতবর্ষের সংবিধান যারা বদলাতে চায় তারা ভারতবর্ষের বহুত্ববাদকে বদলাতে চায়, এবং সেই বদলানোটা আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল হিউম্যান বিইং, আমি সেই বদলানোটার চেষ্টাটা মনে করি ভারতবর্ষকে বদলে দেওয়ার চেষ্টা, যেটার আমি বিরোধিতা করি। একজন ব্যক্তি হিসেবে সেই স্ট্যান্ডে দাঁড়িয়ে নির্বাচনের সময় যে রাজনৈতিক দল সংবিধানকে আপহোল্ড করার চেষ্টা করবে, যে রাজনৈতিক দল ভারতবর্ষের সোশ্যাল ফেব্রিকটাকে ধরে রাখার চেষ্টা করবে, আমার ব্যক্তিগত আমার ভোট সেই রাজনৈতিক দলের প্রতিই থাকবে। সেটা কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হতে পারে, সেটা কোনো আগামী দিনে তৈরি হওয়া রাজনৈতিক দল হতে পারে। আমি just বলতে চাইছিলাম, আমি আরশোলা অত্যন্ত অপছন্দ করি, আমার একটু আরশোলা দেখলে একটু Irritation হয়। ঘিন ঘিন করে, ইরিটেশন হয়। কিন্তু আমার বোধহয় এক্ষেত্রে আরশোলাকে খুব একটা আজকাল খারাপ লাগছে না। যেই হোক, সে আরশোলা হোক, ছারপোকা হোক, যেই হোক, সিস্টেমটাকে যেভাবে মাল্টি ডাইমেনশনাল জায়গা থেকে সিঙ্গেল ডাইমেনশনাল দিকে করে দেওয়া হচ্ছে, মানে ওই আবারও বললাম, বেসিক সোশ্যাল ফেব্রিক, বহুত্ববাদ, ভারতবর্ষের বহুত্ববাদ, ভারতবর্ষের খাদ্যাভ্যাস, ভারতবর্ষের পোশাক। আজকে তামিলনাড়ুর মানুষ যে পোশাক পরেন, কাশ্মীরের মানুষ সেই পোশাক পরবেন। আজকে গোয়ানিজরা যে খাবার খাবেন, উড়িষ্যার মানুষ সেই খাবার খাবেন না। আজকে মণিপুরের মানুষ যে রিচুয়াল, যে কালচার, মণিপুরে আমি বহুবার গিয়েছি, আমি সেটাই বলছি। আজকে ধরুন মণিপুরের মানুষ, তারা মণিপুরি ভাষায় কথা বলেন, এবং মণিপুরি ভাষাটা যখন লেখা হয়, লেখাটা কিন্তু বাংলা হরফ। মণিপুরি সংবাদ মাধ্যম যদি আপনি দেখেন, লেখার হরফটা হচ্ছে বাংলা হরফ, মানে আপনি পড়তে পারবেন কিন্তু শব্দটা বুঝতে পারবেন না। হ্যাঁ, তার সাথে মণিপুরের সাথে আমি যদি রাজস্থানকে গুলিয়ে দিতে চাই, আজকে যদি হিমাচলের সাথে, আজকে যদি তামিলনাড়ুকে বা কেরালাকে গুলিয়ে দিতে চাই, আজকে যদি জোর করে, ঠিক যেটা বললেন মিড ডে মিল,
মিড ডে মিল এখন সবাই রাজমার গুণগান গাওয়া শুরু করছে। হুম। রাজমা খেতে আমার আপত্তি নেই, আমি হুম। নিরামিষ খেতে ভালোবাসি, আমাকে যদি কেউ ভালো করে একটু মোচার ঘন্ট করে দেয় বা তাই তো। শুক্তো করে দেয় আমার দারুণ লাগবে একদম খেতে। মুড়ি ঘন্ট। মানে অনেক সময় আমি হয়তো মাছ খেলেও নিরামিষ খেয়ে নিতে তাই তো, পারি, তাই তো। দ্যাট ইজ মাই চয়েস, আমি খাবো কিনা। আমার দেশের বাচ্চারা যেখানে একটা ডিম, অনেকে বলছেন 100 গ্রাম ইয়েতে তো কত প্রোটিন থাকে, আরে ভাই 100 গ্রাম রাজমা মানে অন্তত ওই রাজমা দিয়ে অন্তত 10 জন ছেলে পুলে খাবে, পাতে পরে কতটুকু, কটা কপিস রাজমা করবে। একটা ডিমের যে পুষ্টিগুণ বাচ্চা ছেলে পুলেগুলো যারা খেতে পায় না, মিড ডে মিলটাই তাদের কাছে একমাত্র মানে প্রোটিন সোর্স। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে, এবং এইটার আগ্রাসনটা হচ্ছে আসলে, আমি মানে এই জায়গাটা বলা উচিত, আমি জানি না আপনি কেটে দেবেন না, কিনা। একটুও কাটবো না, কোনো আসলে কথা কাটবো না। আসলে বিজেপি বা আরএসএস ওরা শুধু আমাদের ভোট চায় না, বিজেপি বা আরএসএস শুধু আমাদের এমএলএ এমপি এইসব চায় না। বিজেপি আরএসএস আমার ভোটের বাইরেও আমার মগজ, আমার মনের উপর অধিকার চায়। মানে চরম আধিপত্যবাদ। যেই এক্স্যাক্টলি আন্তোনিও গ্রামশি, একদম কালচারাল হেজিমনি, কালচারাল। কালচারাল হেজিমনি, এটা সাংস্কৃতিক আধিপত্যবাদ। যে আধিপত্যবাদ বলবে যে ও আমিষ খায়, তার মানে সেকেন্ড ক্লাস সিটিজেন, ও মছলিখোর বাংলাদেশি, উই পোকা টার্মাইট, এই যে অমিত শাহ ডিফাইন করে দিল, মছলি খাতা হয়, পোহা খাতা হয় বাংলাদেশি, চিড়ে খাওয়া দেখে বুঝলাম বাংলাদেশি। লুঙ্গি পরে তাই সে মুসলমান, মানে পোশাক দেখে বুঝতে পারে কি মুসলমান শুধু না, টেরারিস্ট। দেশের প্রধানমন্ত্রী বলছেন। এবং আশঙ্কাটা এখানে, 2014 সাল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন, তখন একটা সংবাদ মাধ্যম ঠিক তার আগে আগে ইন্টারভিউ করেছিল, তারপরে তার মোদী সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দেননি। হুম। गुजरात दांगा নিয়ে প্রসঙ্গ উঠেছিল, যেটা गुजरात दांगा में इतने लोगों की मौत हुए, आपको दुख नहीं होता? तो मोदी की उत्तर ছিল, आपकी गाड़ी के नीचे अगर एक कुत्ते का बच्चा पप्पी आ जाता है तो भी तो आपको दुख होता है ना। সংখ্যালঘু মানুষকে যারা এইভাবে তুলনা করেন, সেটা ভারতবর্ষের জন্য খুব সুস্থ সংকেত বলে আমি অন্তত মনে করি না। আমার মনে হয় আপনি কবি সৌরভ, আমি সচেতন ভাবে এই নামটা হ্যাঁ, ব্যবহার করি। হ্যাঁ। মানে আমি নিজে যে মানুষটার শব্দ, যে মানুষটার সুরে বড় হয়েছি, যে মানুষটা আমার কাছে একদম। প্রফেক্ট সম, তারই গানের অমর লাইন, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু। আমার মনে হয় এর থেকে বড় ভারতবর্ষকে ধারণ করার শব্দ খুব কম রয়েছে। রবীন্দ্রনাথই আশ্রয় নিয়ে যতদিন সংবিধান থাকবে ততদিন জাতীয় সঙ্গীত আমরা গাই, পরেশতবকের সেই লাইনটা ভারতবর্ষের জন্য সারা জীবন থেকে যাবে। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, যারা এই ভারতবর্ষকে ধ্বংস করতেছে, কোন সুস্থ বুদ্ধির মানুষের বোধহয় সেটাই সেই জুতোয় পা না গলানোই উচিত। আমি জানি না বিজেপি আগামী দিন নিজেকে পরিমার্জন করবেন কিনা, যদি করেন, যদি তারা সত্যি সত্যি সবকা সাথ সবকা বিকাশ বলেন, নিশ্চিতভাবে সেটাকে ওয়েলকাম করব। যদি দেখি যে বিজেপির এই সরকার, যদি দেখি শুভেন্দু অধিকারীর সরকার, আজকে এই যে সংখ্যালঘু মেয়েটি মারা গেল, তার যারা ধর্ষক সামনে এসছে তারা প্রত্যেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদেরকে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে, আমি স্যালুট করব। কিন্তু যদি দেখি সেখানে ধর্মের রং দেখে বিচার হচ্ছে, তাহলে যেন প্রতিবাদটা হারিয়ে না যায়। অরূপদা, আপনি অত্যন্ত সুবক্তা, আপনি একদম এন্ডিং নোট, দারুণ এন্ডিং নোট। এরপরে আমার একটা কথাও বলা উচিত ছিল না, এবং এটা একটা খুব গড়পড়তা পডকাস্ট না, আমরা জাস্ট আড্ডা মারলাম আপনারা, এবং আমার একটা নতুন চ্যানেল, আমি সেই চ্যানেলেও এই কথোপকথনটি দেখাবো, তার নাম হচ্ছে রাস্তা। সেটাকে আমি রোডকাস্ট বলছি, একদম মানে পডকাস্টকে রিক্লাস করা হচ্ছে। একদম আমার শেষ প্রশ্ন অরূপদা, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আপনি থাকতে পারেন, তার বিপক্ষে থাকতে পারেন, কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারেন আমি মমতা দিকে শ্রদ্ধা করি, আজও করি, আগেও করেছি, আগামী ভদ্র মহিলার এই যে কর্মময় জীবন, এই জার্নি। এই আজকে journey। ভদ্রমহিলা কোনো মানে সেই অর্থে বাবা কাকা কেউ রাজনীতিবিদ নন, একদম ওই ফ্যামিলি থেকে উঠে এসে ওই দারিদ্র্যের সাথে লড়াই করে একদম। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী 3টে টার্মে, একদম। আপনাকে স্যালুট করতে মুখ্যমন্ত্রী হবে। দিয়ে মমতা মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় যদি মাপা মাপা যায় যায় না। না, সেটাও একটা নিশ্চিতভাবে প্যারামিটার, একদম। সেটাও রাখতে হবে মানদণ্ড। হুম। মুখ্যমন্ত্রী হওয়া, রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান হওয়াটাও একটা নিশ্চিতভাবে একটা কিন্তু মানদণ্ড। আজকে আমার প্রশ্ন হচ্ছে অরূপদা, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বাইরে দাঁড়িয়ে, আজও মমতা ব্যানার্জির জন্য বাংলার মানুষের কিন্তু, এবং বামপন্থীদের মতো একটা সৎ কর্নার আছে, এবং সেটা তিনি আর্ন করেছেন। না, আমি অস্বীকার করতে পারি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি থাকতে পারেন, পক্ষে থাকতে পারেন, কিন্তু তার কর্মময় জীবন
তার সংগ্রাম, সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে যখন আপনি দেখছেন, ওর তো আমার একেবারে শেষ প্রশ্ন, আপনি সময় নেব না আর। যখন তার দল, তার প্রতীক, তার ভবন, তার অ্যাকাউন্ট সমস্ত তার হাতছাড়া হয়ে যাচ্ছে, আপনার কি ব্রুটাসকে মনে পড়ছে, সিজারকে মনে পড়ছে, নাকি ফ্রাঙ্কেনস্টাইনকে মনে পড়ছে? না, আমি এখনো মানে মমতাদির একটাই সমস্যা হয়ে গিয়েছে, মমতাদির বয়সটা। মমতাদি যদি আর 10 বছর কম বয়স হতো না, হুম। তাহলে মমতাদি নিশ্চিতভাবে আবার, কারণ মমতা ব্যানার্জি কোনো সিম্বল লাগে না। মমতা ব্যানার্জি যদি কলা গাছ শি নিয়ে দাঁড়ায়, হারসেলফ ইজ এ মমতা সিম্বল। ব্যানার্জি যখন প্রথম দল করেছিল আমার মনে হয় 98 সালে আমরা প্রচার করেছি, 1 মাস 22 দিন সময় পেয়েছি, 7টা লোকসভা আসন নতুন সিম্বল জিতিয়ে দিয়েছি। মমতা ব্যানার্জি যদি কালকে মনে করেন গলায় একটা কাটা কলা গাছ নিয়ে ঘুরবেন, ওটাই প্ল্যাকার্ড, ওটাই সিম্বল হবে, মানুষ ওটাতেই ভোট দেবে, যারা মমতা এখনো কি ব্যানার্জিকে সেটা ভালোবাসে। আছে? আছে, কিন্তু মমতাদির পক্ষে এই বয়সে ওই ধকলটা নেওয়া কি সম্ভব? মমতাদি যদি মনে করেন পরের দিন আমার দলের সিম্বল হবে মমতার প্রথম আদ্যক্ষর, যারা মমতাদিকে ভালোবাসেন তারা ওটাতেই ভোট দেবেন। এই সময় দাঁড়িয়ে আমার কাছে অন্তত অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজেদের দলীয় আকচা-আকচির বাইরে উঠে কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা সেগমেন্ট রয়েছেন বা বামপন্থী যারা রয়েছেন, যারা প্রকৃত অর্থে মনে করেন দেশের বিপদ এই মুহূর্তে সংবিধানটাকে হত্যা করা থেকে বাঁচানো, দেশের আশু কর্তব্য, সবাই মিলে মূল স্পিরিট অফ দ্য কনস্টিটিউশনটাকে রক্ষা করে, তারা যদি ঐক্যবদ্ধ না হন, তাহলে 29-এ কিন্তু 42-এ ভরাডুবি অনবার্য, এবং সেই ভরাডুবি আটকাতে গেলে এই কনসলিডেশনটা অবশ্যম্ভাবী এবং আশু প্রয়োজন। হবে কিনা সে তো সময় বলবে, কিন্তু যদি না হয় তাহলে কিন্তু বিরোধী রাজনীতি সখাত সলিলেই ডুববে, এবং আগামী দিন দেশের বুকে সেই ডেমোক্রেটিক স্পেস থাকবে কিনা সেটা নিয়েও প্রশ্নচিহ্ন উঠে দেখা দেবে। সেই জায়গায় দাঁড়িয়ে আগে দেশ বাঁচবে, তারপরে তো দেশের মানুষ এবং সংবিধান সমস্ত কিছু বাঁচবে। তাই দেশটাকে বাঁচাতে গেলে বিরোধী সব মতের অপোজিশন ইউনিটি ইন্ডেক্স তৈরি করতে হবে। সেই জায়গায় মমতাদিকে কি রোল প্লে করবেন সেটা নিশ্চিতভাবে মমতাদি ঠিক করবেন, কংগ্রেসের নেতৃত্ব কি করবেন তারা ঠিক করবেন, বাম নেতৃত্ব তারা কতটা এগিয়ে আসতে পারবেন, কারণ একটা কাজ করবে ভেতরে, একটা ইনার্সিয়া কাজ করবে এতদিন ধরে যাদের বিরুদ্ধে যুযুধান প্রতিপক্ষ। কিন্তু বিজেপির মতো রেজিমেন্টেড ফোর্সের বিরুদ্ধে লড়তে গেলে এই অপোজিশন ইউনিটি ইন্ডেক্স যদি না হয়, তাহলে কিন্তু আগামী দিন দেশের সংবিধানটাকে বাঁচানো যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ। নতুন সম্ভাবনার কথা বললেন অরূপ চক্রবর্তী, আপনি কতটা সহমত অবশ্যই জানাবেন কমেন্ট করে। এবং একটি ছোট্ট অনুরোধ, আপনার মতামত, আপনি যে কোনো ব্যক্তির, রাজনৈতিক ব্যক্তির পক্ষে বা বিপক্ষে থাকতেই পারেন, কিন্তু আমি আশা করব আমার চ্যানেলের প্রত্যেক মাননীয় দর্শকের কাছে কারোর মতামত যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে। ভালো থাকবেন।